আজকের ক্লাসে আমরা আরেকটা এক্স লিঙ্কড রিসেসিভ ট্রেট বা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিমোফিলিয়া এটা নিয়ে আলোচনা করব। আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেটাতে আমরা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা এই রোগটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক এরকমই একটা জিন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমি বারবার যেটা বলতে চাইছি তোমাদের যে এই বিভিন্ন ডিজিজগুলোর মধ্যে কোনগুলো অটোজোমাল আর কোনগুলো এক্স ক্রোমোজোমাল বা সেক্স ক্রোমোজোম ঘটিত জিন বৈশিষ্ট্য, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা ওটাও ছিল এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন যে হিমোফিলিয়া পড়াবো এটাও কিন্তু এক্স লিঙ্কড মানে এক্স ক্রোমোজোম বাহিত রিসেসিভ মানে প্রচ্ছন্ন ক্যারেক্টার বৈশিষ্ট্য। এখন বেসিক্যালি হিমোফিলিয়া ডিজিজটা কি? হিমোফিলিয়া ডিজিজ জানতে গেলে তোমাদের ক্লাস 9-এর একটু নলেজ লাগবে। সেটা কি না, ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চন। এইটা কি প্রথমে এটা একটু জানতে হবে। না, যখন আমাদের কোনো ক্ষতস্থানে কেটে যায় তখন সেই কেটে যাওয়া স্থানে বা ক্ষতস্থানে কিছু সময় পরে রক্ত জমাট বাঁধে, এটাকে বলে রক্ততঞ্চন। এখন রক্ততঞ্চন হতে গেলে নাম্বার অফ প্রোটিনস, আমাদের রক্তের প্লাজমার মধ্যে একাধিক প্রোটিন আছে যে প্রোটিনগুলো পরপর পরপর কতগুলো রিয়াকশন করে। এই রিয়াকশানসগুলোকে বলে রিয়াকশন ক্যাসকেড। যাই হোক, এটা তোমরা ক্লাস 9-এ যদি তোমাদের মনে থাকে, তোমাদের ছিল সেই অনুচক্রিকা বিদীর্ণ হয়, বিদীর্ণ অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয় ইত্যাদি ইত্যাদি। তারপর পরপর 4-5টা স্টেপ ছিল, যে 4-5টা স্টেপসের মাধ্যমে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে ফাইব্রিন তৈরি হয় বা ফাইব্রিনোজেন তৈরি হয় এবং সেখানে রক্ততঞ্চনটা সমাপ্ত হয়। তো আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে রক্ততঞ্চনটা ঘটাতে গেলে রক্তের আমাদের যে প্লাজমা আছে সেই প্লাজমার মধ্যে একাধিক রক্ততঞ্চনকারী প্রোটিন রক্ততঞ্চনকারী প্রোটিন উপস্থিত থাকে। এই প্রোটিনগুলোকে আমরা ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3 এইরকমভাবে নামকরণ করে থাকি। এখন হিমোফিলিয়া রোগে কি হয় না, হিমোফিলিয়া রোগে এক্স ক্রোমোজোম ঘটিত জিনবাহিত ত্রুটির জন্য এক বা একাধিক রক্ততঞ্চনকারী ফ্যাক্টরগুলো তৈরি হয় না, ফলে রক্ত কিন্তু জমাট বাঁধে না। একবার কেটে গেলে বা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না, অথবা রক্ত জমাট বাঁধে কিন্তু সেটা অনেক বিলম্বে হয়, মানে অনেক দেরি হয়। একটা স্বাভাবিক মানুষের রক্ত জমাট বাঁধতে যে সময়টা লাগার কথা, এক্ষেত্রে তার থেকে অনেক বেশি সময় লাগে। সুতরাং এই রোগটাকে আমরা এই কারণে বলে থাকি রক্তপাতজনিত সমস্যা বা হিমোফিলিয়া। হিমোফিলিয়ার কী কী টাইপস আছে, কী কী প্রকারের হিমোফিলিয়া হয়? তো বেসিক্যালি 3 প্রকারের হিমোফিলিয়া আছে: হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি অ্যান্ড দেন হিমোফিলিয়া সি। তো তার মধ্যে দেখো, এই হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত। হিমোফিলিয়া সিটা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত নয়, এটা অটোজোমাল লেখা আছে, মানে অটোজোম বাহিত। এটা একটা খুব মেজর পার্থক্য এ বির সঙ্গে সি এর। এছাড়া কি না, হিমোফিলিয়া এ, এই হিমোফিলিয়াটার প্রাদুর্ভাব সব থেকে বেশি, প্রায় 80% হিমোফিলিয়া এই ক্যাটাগরিতে থাকে। এই হিমোফিলিয়াটাকে আর একটা নাম আছে, এটাকে বলে ক্লাসিক হিমোফিলিয়া। এবং এই হিমোফিলিয়া কেন হয় না, এক্স ক্রোমোজোম ঘটিত ত্রুটির কারণে রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 8 বা AHF অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এটা তৈরি হয় না। দেয়ারফর এই ফ্যাক্টর 8 যদি অনুপস্থিত থাকে তখন রক্ততঞ্চন ব্যাহত হয় এবং এই ধরনের হিমোফিলিয়াকে আমরা তখন বলি হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া বি, এটাতে রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 9 অ্যাবসেন্ট থাকে। আগেরটাই ছিল ফ্যাক্টর 8 বা AHF, এটাই হচ্ছে ফ্যাক্টর 9। এই ফ্যাক্টর 9টার অপর নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। তাই এই কারণে এই হিমোফিলিয়া বিকে ক্রিসমাস হিমোফিলিয়াও বলা হয়। আর একটা কথা বলে রাখি, হিমোফিলিয়া বি এই ডিজিজটা ইউরোপের রয়্যাল ফ্যামিলিতে, অর্থাৎ ইউরোপে ইংল্যান্ডের রাজার ফ্যামিলিতে দেখা গেছিল এবং তাদের দেহের মধ্যেই এই প্রথম হিমোফিলিয়া বি ডিটেক্ট হয়েছিল, মানে আবিষ্কার হয়েছিল। কুইন ভিক্টোরিয়ার দু একটা জেনারেশনের পরে তাদের মধ্যে দেখা গেছিল যে তাদের মধ্যে হিমোফিলিয়া বি উপস্থিত রয়েছে।
তাই এই হিমোফিলিয়া বিকে বলা হয়ে থাকে রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া। এগুলো তোমাদের ভীষণ যখন ওই ম্যাচিং করানো হয় তখন সেখানে আসে। কোথাও হয়তো দেয়া থাকবে হিমোফিলিয়া এ দিয়ে দেয়া থাকবে ক্লাসিক হিমোফিলিয়া, দেয়া থাকবে একদিকে হিমোফিলিয়া বি, দেয়া থাকবে ফ্যাক্টর 9। তো তখন এই ম্যাচিংগুলো করাতে হয়। রয়্যাল হিমোফিলিয়া কিন্তু হিমোফিলিয়া বিকে বলে, হিমোফিলিয়া এ কে নয়। হিমোফিলিয়া এটাকে ক্লাসিক হিমোফিলিয়া বলে। নেক্সট দেখো হিমোফিলিয়া সি, এটা একটা অটোজোমাল ট্রেট, এবং এই অটোজোমাল ট্রেটের জন্য এখানে যেটা অ্যাবসেন্ট থাকে সেটা হচ্ছে ফ্যাক্টর 11। এই ফ্যাক্টর 11 অ্যাবসেন্ট থাকে, যার অপর নাম হচ্ছে পিটিএ। পিটি এর পুরো কথাটা লেখা আছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। এই ফ্যাক্টর অনুপস্থিত থাকলে তখন হিমোফিলিয়া সি হয়। সো দিজ আর দ্য হিমোফিলিয়ার প্রকারভেদ বা টাইপস। এরপরে হচ্ছে হিমোফিলিয়ার কী কী লক্ষণ আছে, কী কী লক্ষণ আমরা হিমোফিলিয়ার মধ্যে পাই। তো মেনলি দেখো তিনটে টাইপস, তিন ধরনের লক্ষণ হিমোফিলিয়ার ফলে হতে পারে। একটা মৃদু হিমোফিলিয়া, একটা মধ্যম হিমোফিলিয়া, আর তারপরে হচ্ছে তীব্র হিমোফিলিয়া। এই মৃদু, মধ্যম, তীব্র এটা কিসের ওপর ভিত্তি করে হয়েছে না ওই ব্লাড তঞ্চনকারী যে ফ্যাক্টরগুলো সেটা কি পরিমাণে উপস্থিত আছে তার উপর ভিত্তি করে। যদি মৃদু হিমোফিলিয়া হয় সেখানে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরটা 5 to 50% প্রেজেন্ট থাকে, মধ্যম হলে 1 to 5% প্রেজেন্ট থাকে, আর তীব্র হিমোফিলিয়া হলে লেস দ্যান 1% প্রেজেন্ট থাকে। এটা কিন্তু প্রেজেন্ট থাকে, অ্যাবসেন্ট থাকে নয়। তার মানে বুঝতে পারছো মৃদু হিমোফিলিয়াতেও মাত্র 5 to 50% রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরটা প্রেজেন্ট। এবার সেটা কোন ফ্যাক্টর, এটা ডিপেন্ড করে কোন ধরনের হিমোফিলিয়া আছে। হিমোফিলিয়া এ হলে 5 to 50% এই ফ্যাক্টর 8 প্রেজেন্ট থাকবে। হিমোফিলিয়া বি হলে ফ্যাক্টর 9 থাকবে প্রেজেন্ট ওই 5 to 50%। হিমোফিলিয়া সি হলে ফ্যাক্টর 11 প্রেজেন্ট থাকবে। বাকি ফ্যাক্টরগুলো কিন্তু নর্মালি থাকে, বাট ওই পার্টিকুলার ফ্যাক্টরটার পরিমাণ মৃদু হিমোফিলিয়ার ক্ষেত্রেও 5 to 50% প্রেজেন্ট। তার মানে প্রায় 50% অর মোর দ্যান দ্যাট ফ্যাক্টর কিন্তু অ্যাবসেন্ট। কাজেই সেক্ষেত্রে কিন্তু রক্ততঞ্চন ব্যাহত হবেই হবে। তবে যাদের মৃদু হিমোফিলিয়া থাকে এরা নর্মালি স্বাভাবিক জীবনযাপন করে, যদি না মেজর কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কেননা শল্য চিকিৎসার সময় মানে অপারেশন হলে বা মেজর অ্যাক্সিডেন্ট হলে তখন এরা বিপদের সম্মুখীন হয়। মধ্যম হিমোফিলিয়া যারা থাকে এদের জন্ম থেকেই রক্ততঞ্চনের সমস্যা থাকে। ইনফ্যাক্ট একদম যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখনও তাদের মধ্যে রক্ততঞ্চনের সমস্যা তৈরি হয়। দুটো অস্থিসন্ধিতে, দুটো অস্থির সংযোগস্থলে অনেক সময় আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, ফলে অস্থিসন্ধিতে বেশ ব্যথা হয় এদের ক্ষেত্রে। আর তীব্র হিমোফিলিয়া যাদের আছে তাদের কিন্তু রক্ততঞ্চনের প্রচুর সমস্যা থাকে প্রথম থেকেই। এমনকি রক্ততঞ্চনের এত বেশি সমস্যা হয় যে অনেক সময় নাক দিয়ে, কান দিয়ে অকারণে রক্তপাত হতে শুরু করে। করোটির মধ্যে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, ফলে প্যারালিসিস দেখা যায়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অস্থিসন্ধিতে রক্ত জমে যায়, ফলে অস্থিসন্ধি তীব্র যন্ত্রণা অনুভূত হয়। অস্থিসন্ধিতে ডিফর্মড শেপ অর্থাৎ অস্থির বিকৃতি হয়ে যায়, বেঁকে যায় হাড়। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তীব্র হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখা যায়। এই লক্ষণগুলো প্রত্যেকটাই তোমাদের বইয়ে আছে। এটা একটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন যে হিমোফিলিয়ার কারণ এবং লক্ষণ লেখো। কারণ বললেও এই ভাগগুলো লিখেই তোমাকে লিখতে হবে, আর লক্ষণগুলো আমি বলেও দিলাম। এছাড়া আমি ম্যাটেরিয়াল পাঠিয়ে দেবো, সেখানে এটা থাকবে। নেক্সট আমরা হিমোফিলিক পেশেন্টদের জেনোটাইপ কীরকম হবে সেদিকে যাব। তো দেখো হিমোফিলিয়ার জন্য দায়ী যে জিন এবং যেটা নর্মাল জিন সেটাকে কিভাবে চিহ্নিত করা হয় না, H+ এটা হচ্ছে নর্মাল অ্যালিল, আর ক্যাপিটাল এইচ বা স্মল এইচ, প্লাসটা নেই, দেখো ক্যাপিটাল এইচও লেখা যেতে পারে, স্মল এইচও লেখা যেতে পারে, এটা হচ্ছে ডিফেক্টিভ অ্যালিল। তোমাদের বইগুলোতে মোস্ট প্রবাবলি স্মল এইচটাই দেয়া আছে, তো তোমরা স্মল এইচ দিয়ে করতে পারো, অসুবিধা কিছু নেই। বাট প্লাস, আর যদি প্লাসটা না থাকে তাহলে দুটো ক্যাপিটাল হলেও মানে শুধু ক্যাপিটাল এইচটাও কিন্তু ডিফেক্টিভ অ্যালিল, এটা খেয়াল রাখতে হবে। যদি কখনো প্রশ্নে পাও শুধু ক্যাপিটাল এইচ সেটা ডিফেক্টিভ অ্যালিল, আর H+ ইজ অলওয়েজ নর্মাল, সো ওটা হচ্ছে নর্মাল অ্যালিল। এখন যদি ব্যক্তি মেল হন মানে পুরুষ হন, তার ক্ষেত্রে দেখো সম্ভাবনা দুটো, একটা 44+X H+Y এক্স ক্রোমোজোমের ওপর নর্মাল অ্যালিলটা রয়েছে, আর একটা হচ্ছে 44+XHY অর্থাৎ ডিফেক্টিভ অ্যালিলটা এক্স ক্রোমোজোমের ওপর হয়েছে।
এখন এরকম ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে 1 নম্বর কেসটা যদি হয়, এই ক্ষেত্রে ওই পুরুষ পুরোপুরিভাবে নর্মাল হবেন, কোনো সমস্যা নেই। আর এই ক্ষেত্রে কিন্তু যেহেতু ডিফেক্টিভ জিনটা রয়েছে, সেহেতু ওই পুরুষ কিন্তু ডিফেক্টিভ হবেন। ডিফেক্টিভ হবেন মানে তিনি হিমোফিলিক হবেন। এগেন দেখো, এটাই আমি এর আগেও তোমাদের যখন কালার ব্লাইন্ডনেস নিয়ে পড়িয়েছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে যদি ডিফেক্টিভ জিনটা পুরুষের ক্ষেত্রে উপস্থিত থেকে যায় বা উপস্থিত থাকে, তখন কিন্তু ওই পুরুষের দেহে ওই রোগের প্রকাশ ঘটবেই ঘটবে। তার একটাই কারণ আমি বারবার সেখানেও বলেছিলাম যে ওয়াই ক্রোমোজোমের ওপর লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিনগুলোই কেবল অবস্থান করে, অন্য কোনো জিন অবস্থান করে না। তাই ওয়াই ক্রোমোজোমের ওপর কিন্তু এই স্মল এইচ বা ডিফেক্টিভ অ্যালিলটাকে চেপে দেওয়ার জন্য, ডিফেক্টিভ অ্যালিলকে প্রকাশিত না হতে দেওয়ার জন্য কোনো প্রকট জিন কিন্তু এখানে নেই। দ্যাটস ওয়াই পুরুষের দেহে লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যগুলো, এক্স ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্যগুলো যদি ডিফেক্টিভ অ্যালিল একবার থাকে, সেটা কিন্তু পুরুষের দেহে অবশ্যই প্রকাশ হবে। আমি এটা তোমাদের এর আগের বারও তখন লাস্ট ভিডিওটায় আমি বলেছিলাম, এটা একটা প্রশ্ন আসে যে লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যগুলো পুরুষের দেহে অধিক মাত্রায় দেখা যায় কেন? কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, এগুলো সব পুরুষের ক্ষেত্রে বেশি। তার রিজন ইজ দিস। ফিমেলের ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা একটু আলাদা। যেহেতু দুটো এক্স ক্রোমোজোম আছে, দুটোতেই নর্মাল অ্যালিল দ্যাট ইজ এইচ প্লাস থাকতে পারে, সেক্ষেত্রে এই মহিলা পুরোপুরি নর্মাল। নেক্সট সেকেন্ড কেস, যেখানে এইচ প্লাস ইজ দ্য নর্মাল অ্যালিল, এইচ ইজ দ্য ডিফেক্টিভ অ্যালিল, এই ক্ষেত্রে কিন্তু ভদ্রমহিলা ক্যারিয়ার বা বাহক হবেন। এগেন আগের মারের মতোই ফেনোটিপিক্যালি বাইরে থেকে উনি পুরোপুরি নর্মাল, অনলি থিং জেনোটিপিক্যালি উনি একটা ডিফেক্টিভ অ্যালিল ক্যারি করছেন বা ডিফেক্টিভ জিনটাকে ক্যারি করছেন। তাই এই ধরনের মহিলাকে বলা হয়ে থাকে বাহক বা ক্যারিয়ার। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, কেননা এখানে এইচ প্লাস অ্যালিল রয়েছে, সুতরাং বাইরে থেকে ভদ্রমহিলার সম্পূর্ণ স্বাভাবিক, কোনো রোগের লক্ষণ ওনার মধ্যে প্রকাশিত হবে না। কিন্তু ভেতরে কিন্তু উনি জেনোটিপিক্যালি, এগেন আমি বলছি, জেনোটাইপগতভাবে বা জিনগতভাবে উনি একটা ডিফেক্টিভ অ্যালিলকে ক্যারি করছেন। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য লাস্ট অপশনস, দ্যাট ইজ বোথ দ্য ডিফেক্টিভ অ্যালিল রয়েছে, এক্সএইচ অ্যান্ড এক্সএইচ। সুতরাং এই ক্ষেত্রে এই ভদ্রমহিলা অবশ্যই হিমোফিলিক হবেন। সো হিমোফিলিয়ার ক্ষেত্রেও আমরা যদি ইন কেস অফ ফিমেল হয় সেখানে 3 ধরনের জেনোটাইপ পাবো, ইন কেস অফ মেল হলে সেটা 2 ধরনের জেনোটাইপ পাবো। সবথেকে বড় কথা, ফিমেল কেরিয়ার হতে পারে বা ফিমেল বাহক হতে পারে, মেল বাহক কিন্তু হবে না। দিস ইজ দ্য $1 মিলিয়ন থিং। মেল বাহক পাওয়া যাবে না। মেলের শরীরে ওই জিন থাকা মানেই হচ্ছে মেল উইল বি ডিফেক্টিভ। আমি তোমাদের সামনে একটা কাল্পনিক একটা ক্রস করে দেখাবো। এই ধরনের প্রবলেম আমাদের কিন্তু সলভ করতে হবে। আমি তোমাদের আলাদা করে এই ধরনের প্রবলেম এরপরে দেব। তো আমি একটা করে দেখাচ্ছি যাতে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও, এরপরে যখন আমরা মেন প্রশ্নে যাব তখন যেন তোমাদের কোনো অসুবিধা না হয়, সেটার জন্যই এইরকম একটা ক্রস আমি আগে করে দেখাচ্ছি। তো দেখো এই ক্রসটা কি বলছে, যে একজন হিমোফিলিক বাহক মাতা, তার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের যদি বিবাহ হয়, তাহলে তাদের সন্তান সন্ততিদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে অঙ্কটা। যে হিমোফিলিক বাহক মাতা, এটা বলেই দিয়েছে, হিমোফিলিক বাহক মাতা তার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহে উৎপন্ন সন্তান সন্ততিদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত? তো অ্যাজ ইউজুয়াল এটা শুরু করতে হবে, এইচ প্লাস ইজ দ্য নর্মাল অ্যালিল অ্যান্ড এইচ ইজ দ্য মিউট্যান্ট অ্যালিল মানে ডিফেক্টিভ অ্যালিল। তো হিমোফিলিক বাহক মাতা মানে 44 প্লাস XX, আর XX-এর একটার উপরে নর্মাল জিন আর একটা ডিফেক্টিভ জিন থাকবে। নাও এইটা কিন্তু খুব খেয়াল করতে হবে, বাহক যেহেতু বলেছে তার মানে হচ্ছে নর্মাল জিনটা থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে ডিফেক্টিভ জিনটাকেও ক্যারি করবে, কিন্তু এ ফেনোটিপিক্যালি স্বাভাবিক, এর বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। এখান থেকে দুটো গ্যামেট পাবো, 44 থেকে হাফ হবে 22, আর এর যে কোনো অর্ধেক মানে এই এক্সটা যদি আসে তাহলে XH প্লাস, আর অপরটার ক্ষেত্রেও 44 থেকে হাফ 22, আর এই যদি এই এক্সটা যদি আসে তাহলে XH। এটা একটু বোঝা গেল, 44-এর হাফ 22, এখানেও 44-এর হাফ 22, আর এখানে XH প্লাস আর XH আছে, তাহলে এখানে XH প্লাসটা যদি আমি এখানে নামিয়ে নিই তাহলে XHটা এদিকে চলে আসবে।
সো দুটো গ্যামেট আমার এখানে পাওয়া গেল। এখানে পুরুষ স্বাভাবিক, দিস ইজ 44 প্লাস এক্স এইচ প্লাস ওয়াই। এখান থেকে যদি গ্যামেট ওই 22 তো আসবেই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বাকি একটাতে এক্স এইচ প্লাস সেটা চলে এলো, আর ওয়াই ক্রোমোজোমটা এখানে চলে গেল। সুতরাং এই দুটো গ্যামেট হলো আমার স্পার্মের, আর এই দুটো হলো ওভামের। চেকার বোর্ড ফেললাম, মেল গ্যামেট দুটো এখানে, ফিমেল গ্যামেট দুটো এখানে। অ্যাজ ইউজুয়াল যেমন গ্যামেট মেলানো হয়, এটা এখানে নামবে, এটা এখানে যাবে, আবার এটা এখানে নামবে, এটা এখানে যাবে, এটা এখানে নামবে, এটা এখানে যাবে, করে করে দেখো এই ফ্যাকশনগুলো আমরা পাবো। সো 44 প্লাস এক্স এইচ প্লাস এক্স এইচ প্লাস, তার মানে এটা কন্যা সন্তান। এবং এ কী হবে, এ অবভিয়াসলি নর্মাল হবে, দেখাই যাচ্ছে এইচ প্লাস আছে। এখানেও দেখো এইচ প্লাস আর এইচ, দ্যাট মিন্স এও কিন্তু নর্মাল হবে। এর ক্ষেত্রে এক্স এইচ প্লাস ওয়াই, এখানেও যে পুত্র সন্তান, এ কিন্তু নর্মাল হলো। না দিস ইজ দ্য অনলি চাইল্ড যে কিন্তু হিমোফিলিক বা ডিফেক্টিভ হয়ে গেল। কেন না, এখানে এক্স এইচ আছে, আর এইচকে প্রশমিত করার জন্য কোনো প্রকট জিন কিন্তু এখানে কিন্তু নেই, মানে এইচ প্লাস নেই, হবেও না, কারণ ওয়াই ক্রোমোজোমের ওপর লিঙ্গ নির্ধারণকারী বৈশিষ্ট্য থাকে। দেয়ারফর 4টে সন্তানের মধ্যে ডিফেক্টিভ হবে বা হিমোফিলিক হবে কেবলমাত্র একজন। সো দ্য চান্সেস ইজ অনলি 25%, এবং সেটা কিন্তু দেখো মেলই হবে। এখানে যদি তোমাদের প্রশ্নটা দিত যে এরকম একজন হিমোফিলিক বাহক মাতা এবং স্বাভাবিক পুরুষের বিবাহে কত কী সম্ভাবনা থাকে হিমোফিলিক কন্যা হওয়ার, তাহলে আনসারটা কিন্তু 0 হতো। কেন না, কোনো কন্যা কিন্তু এখানে হিমোফিলিক হবে না। এইখানে একটা কথা বলে রাখি, এই যে কন্যা আমি যাকে পয়েন্ট করে দেখাচ্ছি, এখানে দেখো একটা ডিফেক্টিভ জিন আছে। সো এ কিন্তু ক্যারিয়ার, বাট ক্যারিয়ার ইজ নর্মাল। আমি বারবারই বলছি, ফেনোটিপিক্যালি ক্যারিয়ার ইজ নর্মাল। বাইরে থেকে দেখে তাকে তুমি কিছুতেই বুঝতে পারবে না, কোনো লক্ষণ প্রকাশ পাওয়া যাবে না। অনলি থিং, সে ডিফেক্টিভ জিনটাকে ক্যারি করছে। তো এই ক্রসটা কিন্তু অনেক রকমভাবে আসে। এটা আমি হিমোফিলিক বাহক মাতা দিয়ে করলাম, এটা হিমোফিলিক মাতার সঙ্গে স্বাভাবিক পুরুষ হতে পারে, বাহক মাতার সঙ্গে হিমোফিলিক পুরুষের হতে পারে, এগুলো কিন্তু বিভিন্ন কম্বিনেশনে আসবে। তো আমি এরকম প্রবলেম তোমাদের পরে কিছু পাঠাবো, আজকে এই পর্যন্তই থাকবে।